আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ছাগলকাণ্ডের ধাক্কা এবার পরিচয় গোপন করছেন অনেক বড় পশুর ক্রেতারা। বিএনপির পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী একাই ৩২ লক্ষ টাকার গরু কিনেছেন। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। তবে বিএনপির ওই নেতা তিনি এক বছরে বেতন পাবেন মাত্র ৪২ লক্ষ টাকা। বিএনপি ক্ষমতায় এসেছে মাত্র ৩ মাস, এখনই ৩২ লক্ষ টাকার গরু কিনেছেন। এত বিপুল টাকা তিনি কোথায় পেয়েছেন, এই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তবে এবারের হাটে একটি ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। বড় অঙ্কের টাকায় গরু ও ছাগল কিনলেও নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে চরম অনীহা দেখাচ্ছে ক্রেতারা। এরপর জানাবো এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে সুরক্ষা দেবে, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে বাংলাদেশের সীমান্তের মানুষেরা ভারতীয় আগ্রাসনে নিরাপদ নয়। এনসিপি ক্ষমতায় গেলে সীমান্ত সুরক্ষা করবে। ভারত মাদক সন্ত্রাস চালিয়ে বাংলাদেশের তরুণ সমাজ নষ্ট করার যে অপচেষ্টা করছে সেগুলোকে রুখে দেয়া হবে। এদিকে কিচেন ক্যাবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনায় কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা এম তৌহিদ হোসেন। জানা গেছে যে মাত্র ৭ জন মানুষ বাংলাদেশ তৎকালীন সময়ে পরিচালনা করত। তার মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের নাম থাকার কথা তিনি দাবি না করলেও অনেকে বিষয়টি নিয়ে দাবি তুলেছিল। তবে এসব বিষয় আসিফ মাহমুদ সরাসরি নাকচ করে দিয়েছে। এখন জানা যাচ্ছে সেখানে আসিফ নজরুল, সাবেক উপদেষ্টা রিজওয়ানা, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সহ এমন মাত্র কয়েকজন ব্যক্তি তৎকালীন বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিত। আর বর্তমান খলিলুর রহমানই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এই চুক্তিটি করেছে, যে চুক্তি এখন বাংলাদেশের গলার কাটার তাকেই মন্ত্রী বানিয়েছে বিএনপি। এখন তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানাবো বিএনপি সরকারের ১০০ দিন প্রতিশ্রুতি ও বাস্তবতা। বড় রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের বিএনপির নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল। শুরুতে তারা সারা দেশ জুড়ে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বললেও হাতে গোনা কয়েকটি ফ্যামিলি কার্ড দিয়েছে। পাশাপাশি তারা প্রথম ৬ মাসে সারা দেশে বিপুল পরিমাণ চাকরির বাজার সৃষ্টি করার কথা বললেও বাস্তবতা ভিন্ন। সরকারের ১০০ দিন প্রতিশ্রুতি ও বাস্তবতায় অনেকটা অমিল লক্ষ্য করা যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না বললেন শুভেন্দু। ভারত বাংলাদেশিদের জামাই আদর করবে না বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা জানিয়েছেন। শুভেন্দু দাবি করে যে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি জড়ো হয়েছে। তাদের উদ্দেশ্য তিনি হিন্দিতে বলেন, জলদি জলদি ভাগো, নিহিত যোগ করনা হায় সরকার করেগা। এ সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের জেলে বসিয়ে খাইয়ে জনগণের টাকা নষ্ট করতে চাই না, তাই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। তাড়াতাড়ি পালাও। তিনি বলেন, আমি শুধু একটাই কথা বলবো, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এর ভাগ আমরা তোমাদের দেব না, তোমরা বাংলাদেশে পালিয়ে যাও। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ছাগলকাণ্ডের ধাক্কা এবার পরিচয় গোপন করছেন অনেক বড় পশু
ক্রেতারা। এর মধ্যে বিএনপির পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি তিনি ৩২ লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন। এত টাকা কোথায় পেলেন তিনি, সেই প্রশ্ন তুলেছে নাসির উদ্দিন পাটোয়ারি। কুরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। তবে এবার হাটে একটি ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। বড় অঙ্কের টাকায় গরু এবং ছাগল কিনলেও নিজেদের নাম ও পরিচয় প্রকাশ করতে চরম অনীহা দেখাচ্ছে ক্রেতারা। সাংবাদিকদের দেখলেই এড়িয়ে যাওয়া কিংবা ক্ষিপ্ত হয়ে ওঠার ঘটনাও ঘটছে। এবারের রাজধানী উত্তরা ডিয়াবাড়ি পশুর হাটে এমন চিত্রই দেখা গেছে। গত রোববার ডিয়াবাড়ি হাটে থাকা নাসির অ্যাগ্রো ফার্মের ব্রাহ্মা জাতের গরু সুলতান ভাই ৮.৫ লক্ষ টাকায় কিনেছেন এক ক্রেতা। একই দিনে তিনি কাশ্মীর থেকে আনা বিশাল দেহের ও লম্বা পশমের দেখতে খুবই সুন্দর লাদাকি জাতের খাসি সুলতান ক্রয় করেন, কিন্তু ক্রেতা তার পরিচয় গোপন রেখেছেন। জানা গেছে যে তিনি আসলে বিষয়গুলো নিয়ে খুবই ঝামেলা মনে করছেন, বিদায় তিনি নাম প্রকাশ করছেন না। তবে কেনার পরই সুলতান ভাই নামের পশুটির সঙ্গে সঙ্গ নেয়নি ওই ক্রেতা। দীর্ঘ সময় প্রতিবেদক সেখানে অপেক্ষা করলেও ক্রেতাকে আসলে পাওয়া যায়নি। পরে ফার্মের ডিরেক্টর জাহাঙ্গীর খানের সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন তার কাছে ওই ক্রেতা নাম পরিচয় জানাননি। কেনার অনেক পরে তিনি পশু দুটিকে নিয়ে যান। মঙ্গলবার ডিয়াবাড়ি হাটে তুলনামূলক কম দামে গরু বিক্রি হতে দেখা গেছে। সেখান থেকেই ৩ লাখ টাকায় একটি আকর্ষণীয় শাহিওয়াল ক্রস জাতের গরু কিনেন তৌফিক রহমান নামের এক ক্রেতা। বাজারে দর অনুযায়ী গরুটির দাম বেশ কম হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে বিপত্তি ঘটে তার সাথে থাকা মামার পরিচয় জানতে চাইলে সাংবাদিক পরিচয় দিয়ে তার নাম জানতে চাওয়া হলে তিনি নাম বলতে অনিচ্ছা প্রকাশ করেন। পরবর্তী তাদের পেশা সম্পর্কে জানতে চাইলে তিনি কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আমরা বাইরে থাকি আর এত ইনফরমেশন জানাতে চাই না বলে জানিয়েছেন তিনি। এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে সুরক্ষা দেবে নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে বাংলাদেশের সীমান্তের মানুষেরা ভারতীয় আগ্রাসনের নিরাপদ। এনসিপি ক্ষমতায় গেলে সীমান্ত সুরক্ষা করবে। ভারত মাদক সন্ত্রাস চালিয়ে বাংলাদেশের তরুণ সমাজকে শেষ করার চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। আজ রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী সমসাময়িক বিষয় নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ধর্মের কারণে ভারতের পশ্চিমবঙ্গে ভোটারদের বাদ দেওয়ার মানবতাবিরোধী কাজ, ধর্ম ও বর্ণের কারণে ট্যাগিং মানবাধিকার লঙ্ঘন। ভারতের সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ প্রসঙ্গে তিনি বলেছেন যে প্রয়োজনে দুই দেশের মধ্যে বৈঠক করে জমি বুঝে নিয়ে যার যার জমিতে করুক। দেশের সীমান্ত নিয়ে সরকারের যথেষ্ট উদ্যোগ নেই। বিজিবিকে আরও শক্তিশালী উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরও জানান, 10% কথাও বলা যাবে না, তাহলে আবার হকি স্টিক নিয়ে আসবে। আমাদের মেরে ফেলেন, তা না হয় সংস্কার, বিচার, চাঁদাবাজির প্রশ্ন আমরা আপোষ করব না। স্থানীয় নির্বাচনে পুলিশকে আওয়ামী লীগের পুলিশের মতো ভূমিকায় দেখতে চাই না উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে আমরা স্থানীয় পর্যায়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা কিন্তু আসলে এই বিষয়গুলো করতে চাই না। আমরা এমন কিছু করতে চাই যেটা দেখে সারা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আমরা পালন করতে চাই। এ সময় তিনি বিএনপির শহীদুদ্দিন চৌধুরী আনি পানি সম্পদ মন্ত্রী, তিনি ৩২ লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন, অথচ একজন মন্ত্রীর বেতন মাত্র বছরে ৪২ লক্ষ টাকা। একটি কুরবানিতে এত বিপুল পরিমাণ টাকা দিয়ে গরু কিনেছেন, অথচ সারা বছর তার সংসার চলে কি করে, সেসব বিষয় প্রশ্ন তুলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি জানান যে বাংলাদেশের মানুষের জানার অধিকার রয়েছে এই বিপুল পরিমাণ টাকা। নাসির উদ্দিন পাটোয়ারি জিজ্ঞেস করেছেন যে বিএনপির ওই নেতা শহীদুদ্দিন চৌধুরী পেল কোথায় এত টাকা দিয়ে? এর আগে তো কখনো তাকে কুরবানি করতে দেখিনি, অতীতে কখনো তো তাকে এত টাকা দিয়ে কুরবানি করতে দেখেনি কেউ। এবার ক্ষমতায় আসলেই তিনি এটা করছেন। এর থেকে বোঝা যায় কারা মারিং দিচ্ছে। কিচেন ক্যাবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা কিচেন ক্যাবিনেট দিয়ে সক্রিয় ছিল বলে দাবি করেছে সাবেক উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রতি মঙ্গলবার যমুনাতে কিচেন ক্যাবিনেটে বৈঠক হতো। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। সেখানে মাত্র 7 জন সদস্য ছিল, তারা মূলত কিচেন ক্যাবিনেটের সদস্য এবং তারাই বাংলাদেশটা চালাতো, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তৌহিদ হোসেন। তার এই বক্তব্যের পর হঠাৎই প্রশ্ন উঠছে,
কারা ছিল কিচেন ক্যাবিনেটের সদস্য? অনেকেই অভিযোগ করছেন ছাত্রনেতা থেকে উপদেষ্টা বনে যা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিল। কিন্তু এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন তিনি কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন তিনি জানান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করেছে বিএনপির বর্তমান যে পররাষ্ট্র মন্ত্রী রয়েছে খলিলুর রহমান, তিনি মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অবৈধ চুক্তি করেছে বাংলাদেশের, আর তাকেই বিএনপি মন্ত্রী বানিয়েছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এর পেছনে বিএনপির হাত ছিল। এছাড়াও কিচেন ক্যাবিনেটে ছিল হচ্ছে তৎকালীন সময়ে আসিফ নজরুল, এরপর ছিল ডক্টর খলিলুর রহমান, এরপর কিচেন ক্যাবিনেটে আরও উপদেষ্টা হিসেবে সবসময় উপস্থিত থাকত হচ্ছে উপদেষ্টা রিজওয়ানা। এছাড়া কিচেন ক্যাবিনেটে আরও উপদেষ্টা হিসেবে ইনুস থাকত, পাশাপাশি আরও এমন বেশ কয়েকজন থাকত। তারা মূলত বাংলাদেশটা তারা একারাই নিয়ন্ত্রণ করতে। এর মধ্যে আসিফ নজরুল সব থেকে বড় ভূমিকা পালন করত এবং বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, এই দুই ব্যক্তি সব থেকে বড় ভূমিকা পালন করত। সেখানে ডক্টর ইউনুসকেও অতটা মূল্যায়ন করা হতো না, এমনই অভিযোগ করেছেন আসিফ মাহমুদ। তিনি জানান এরাই মূলত দেশটার সর্বনাশ করেছে, আবার এরা এখন বিএনপির ইশারায় মন্ত্রীর পদও পেয়েছে। অত্যন্ত হাস্যকর বিষয়। বিএনপি সরকারের ১০০ দিন প্রতিশ্রুতি এবং বাস্তবতা, বড় রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, ১০০ দিনে এটা করবে, ওটা করবে, সেটা করবে। এই নেতৃত্বে সরকারের প্রথম ১০০ দিন পার হয়েছে। বিএনপির নেতারা বলেছিল যে বিএনপি ক্ষমতা আসলে প্রথম ৬ মাসে বাংলাদেশে ২০ কোটি নাকি ১৮ কোটি চাকরি দেবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখন পর্যন্ত একজনকেও চাকরি দিতে দেখা যায়নি। আবার তারা সারা দেশে ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার কথা ছিল, কিন্তু প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে দেখা গেল নামে মাত্র কয়েকজনকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। রাজনৈতিক অচল অবস্থা, ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা, গভীর সামাজিক বিভাজনের প্রেক্ষাপটে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে সরকার গঠন করেছিল বিএনপি। শুরু থেকে জ্বালানি সংকট এবং হাম পরিস্থিতি সরকারকে ভুগিয়েছে, কিন্তু একটা জিনিস মাথায় ধরল না, সেটা হচ্ছে বিএনপি ক্ষমতা আসার পর সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে পেট্রোলের হাহাকার দেখা দিল, কিন্তু যুদ্ধ না থামার পরও হঠাৎ করে সংকট কিভাবে মিটে গেল? এ বিষয়ে জামাতের নেতৃত্ববৃন্দরা তারা দাবি করেছে যে বিএনপি আসলে এই সংকটটা তারা নিজেরাই সৃষ্টি করেছিল, কিন্তু বাস্তবতা আসলে কোন দিকে গেছে, কি হয়েছে বিষয়টি সম্পর্কে কেউই আসলে অবগত হতে পারেনি। বিষয়গুলো কোন দিকে গেছে এবং কি হতে চলেছে সেসব বিষয় নিয়ে আমরা সবাই সন্দিহান। আমরা মনে করি এই কার্যক্রমগুলো চলমান রয়েছে এবং এটি আসলে চলতে থাকলে সারা বিশ্বের বুকেই এই ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং এগুলো কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না।